This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যালট ছিনতাইয়ের অভিযোগে একটি পঞ্চায়েতে ফের ভোটের নির্দেশ। দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতে নতুন করে ভোটের নির্দেশ হাইকোর্টের। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে অপসারণের নির্দেশ। ভোটের দিন ব্যালট ছিনতাইয়ের অভিযোগে মামলা নির্দল প্রার্থীর, আর সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ। কথা বলবো, আরো ডিটেলে জানাতে পারবেন শ্রাবন্তী শাহ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেখো, জুলাই মাসে পঞ্চায়েত ভোট হয় এবং সে সময় আমরা দেখেছিলাম যে একাধিক পঞ্চায়েতের যারা নির্দল প্রার্থী ছিলেন বা বিরোধী দলের ছিলেন তারা এই অভিযোগ সামনে এনে বহু মামলা করেছিলেন যে ব্যালট ছিনতাই হয়েছে। দীর্ঘ শুনানির পরে এদিন বিচারপতি অমৃতা সিনহার ঘরে পর্যবেক্ষকের যে রিপোর্ট জমা পড়ে সেখানে পর্যবেক্ষক স্বীকার করে নিয়েছেন যে সত্যি এইটি ব্যালট ছিনতাই হয়েছে এবং প্রথম এজেন্টদের যে কাউন্টিং এবং সেখান থেকে মূল কাউন্টিং এজেন্ট দুজনদের বিস্তর পার্থক্য হয়েছে। এরপরে ওখানে নতুন করে নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে ভোট করাতে হবে। একই সঙ্গে বর্তমান তৃণমূলের যিনি রয়েছেন পঞ্চায়েত প্রধান হিসেবে কাজ করছেন তাকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। ধন্যবাদ শ্রাবন্তী। আর আমরা বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের যেই দুই অভিযুক্তকে নিয়ে আলোচনা করছিলাম, যাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাদেরকে মেডিকেলের জন্য নিয়ে আসা হচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি টিভি9 বাংলার পর্দায়। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলার কানেকশন, বাংলা থেকেই সেই ধৃত দুই জঙ্গি, তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলের জন্য। রঞ্জিত ধর আমাদের প্রতিনিধি, তার সঙ্গে আমরা কথা বলবো। রঞ্জিত থাকবেন, কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ধৃত দুই জঙ্গি তাদেরকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সেই ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভলি। দীঘা থেকে দুজনকে গ্রেফতার করে আজ রাজ্য পুলিশ এবং এনআইএর অবশ্যই এনআইএকে সহযোগিতা করে রাজ্য পুলিশ। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই বলেছেন যে রাজ্য পুলিশ 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখিয়েছে ধৃতদের। 1 মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনা, আর তারপর তারা গা ঢাকা দিয়েছিলেন এ রাজ্যে দীঘার একটি হোটেলে। 3 দিন মঞ্জিরা তারা সমুদ্রে স্নান করেছেন, খাওয়া দাওয়া করেছেন রেস্টুরেন্টে, মজলিসেই ছিলেন কার্যত। প্রশ্নটা ঠিক এখানেই, কিভাবে এত সাহস পেল তারা যে সরাসরি বাংলায় এসে দীঘার মতো একটি সৈকত শহরে সেখানে ঘাঁটি গেড়ে থাকে। এবং বিরোধীরাও এই প্রশ্নই তুলছে। এই সম্পর্কিত কিছু তথ্য আসুন আপনাদেরকে জানাই। পিসিআরকে বলবো একবার বিগ বলে প্লে করতে। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে। প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু আপডেট আমরা পাচ্ছি। ধৃত দুই জঙ্গিকে নিয়ন্ত্রণ করা হতো বাইরে থেকে মানে কোথা থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো সূত্র মারফত। আর কি খবর আমরা পাচ্ছি মঞ্জিরা? একেবারে এবং রুবেলা, অবশ্যই এটা সিজারের থেকে আমরা একটু ভালো করে জানতে পারবো যে বাইরে থেকে কারা নিয়ন্ত্রণ করতো এদেরকে। কি জানতে পারছি আমরা সূত্র মারফত? আর কি তথ্য পাচ্ছি সিজার? দেখো মঞ্জিরা, এখন পর্যন্ত এই দুজনের যে পরিচয় পাওয়া গেছে, এরা হচ্ছে কর্ণাটকের সিম্বোগার বাসিন্দা এবং 2020 সালে সিম্বোগাতে একটি আইএস মডিউল প্রকাশ্যে আসে এবং সেই সময় এনআইএ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং বাকিরা অনেকেই পালিয়ে গিয়েছিল সেই সময়। তার মধ্যে রয়েছে এই দুজন, অর্থাৎ সজীব এবং আব্দুল মাতিন। এই দুজনই কিন্তু সেই মিসিং আইএস মডিউলের দুজন সদস্য যারা বিদেশে পালিয়ে গিয়েছিল এবং বিদেশে পালিয়ে যাওয়ার পরে 2023 ডিসেম্বরে তারা দেশে ফেরে এবং চেন্নাইকে বেস করে এই অপারেশনের প্রস্তুতি নেয়। এবং যেটা জানা যাচ্ছে যে 2020 থেকে 2022 সালের মধ্যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে 3 লক্ষ টাকা তারা পাঠায় এবং এর কানেকশন পাওয়া যাচ্ছে আইএসের যে আফগানিস্তানের যে উইং রয়েছে, যেটাকে বলা হয় আইএসকেপি, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স। সেই খোরাসান প্রভিন্সের কর্নেল নামে একজনের নাম উঠে আসছে, যে ছিল মূলত এর হ্যান্ডলার এবং তার মাধ্যমে এই 3 লক্ষ টাকা আসে। এবং 3 লক্ষ টাকা আসার পর তার মধ্যে 1 লক্ষ টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ট্রান্সফার করা হয় মতিন মুনির বলে একজনের কাছে এবং সেই লজিস্টিক সাপোর্ট দেয়। এই লজিস্টিক সাপোর্টের মধ্যে সিম কার্ড থেকে শুরু করে বিভিন্ন আরও যে লজিস্টিক বিস্ফোরক কেনা, এই সমস্ত কিছুই কিন্তু হয়েছে এই ক্রিপ্টোকারেন্সি ট্রেল ধরে। এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেলে সবথেকে মজার বিষয় হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের জন্য যে ইউজার আইডি ব্যবহার করা হয়েছিল সেটা কর্ণাটকের এক যুব মোর্চার নেতার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল সাই প্রসাদ নামে। সেই সাই প্রসাদ হচ্ছে এই
তাহার বাল্যকালের বন্ধু এবং তার যে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টটাকে ব্যবহার করা হয়েছিল এবং যাতে নিজেদের পরিচয় লুকিয়ে রাখা যায়। এবং যেটা জানা যাচ্ছে বিস্ফোরণের পর 7ই মার্চ পর্যন্ত চেন্নাইয়ের ওই ডেরাতেই ছিল এরা দুজন। 7ই মার্চের পরে 8 তারিখে তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং দক্ষিণের কয়েকটি প্রদেশে তারা বেশ কয়েকদিন ডেরা বদলে থাকে। দক্ষিণে যখন এরা ঘোরাফেরা করছিল এবং দক্ষিণকে কেন্দ্র করেই এদের সমস্ত অ্যাক্টিভিটি ছিল, এরা বাংলায় কবে এলো? বাংলায় কেন এলো সিজার? হ্যাঁ, অ্যাড অন করছি সিজার, বাংলায় কি এই ধরনের কোনো নাশকতার ছক বা কিছু ছিল? না, সেরকম কিছু নয়। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে বাংলায় তারা দক্ষিণের 7ই মার্চ চেন্নাইয়ের ডেরা ছেড়ে বেরোনোর পর তারা দক্ষিণের বেশ কয়েকটা জায়গায় ডেরা বদলে থাকার পরে উত্তরপ্রদেশ ছুঁয়ে তারা বাংলায় আসে এবং সেটা সম্ভবত গত মাসের শেষের দিকে। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে গত মাসের শেষের দিকে তারা কলকাতায় আসে এবং কলকাতা থেকে এ রাজ্যের একাধিক পর্যটন কেন্দ্র ঘুরে তারা চলে যায় দীঘাতে। এবং এই জায়গাতেই কোথাও মনে করা হচ্ছে যেহেতু এদের সঙ্গে আইএস এর একটা যোগ রয়েছে এবং আইএস এর আমরা জানি বিশ্বব্যাপী একটা বড় নেটওয়ার্ক রয়েছে এবং আইএসকেপিরও এই নেটওয়ার্ক কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে আইএসকেপির নেটওয়ার্ক পশ্চিমবঙ্গের সামনে এসছে এবং সেরকমই কোনো স্লিপার মডিউলের মাধ্যমে এরা সহযোগিতা পেয়েছিল এবং সেই ডেরা বদলানোর সুযোগ পেয়েছিল, এমনটাই কিন্তু গোয়েন্দারা মনে করছেন এবং সেই জায়গা থেকে বাংলা যোগটা কিন্তু আরও জোরালো হয়ে উঠছে। বেশ, সঙ্গে থাকো সিজার। বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে দীঘা থেকে গ্রেফতার দুজন। দীঘার হোটেলেই লুকিয়েছিল এই দুই সন্দেহভাজন, যাদেরকে নিয়ে এতক্ষণ আমরা কথা বলছি। দীঘার সেই হোটেলে প্রথম পৌঁছলো TV9 বাংলা, দেখুন। ভোর রাতে বিস্তর অপারেশন চালিয়ে কার্যত দুই জঙ্গিকে নিউ দীঘার হোটেল সেক্টর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিক সহ রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিরা। তাদের মূল বিষয় ছিল যে দীর্ঘদিন ধরে তারা এই দুই জঙ্গিকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কবে এসেছিল দীঘায় সেই বিষয়ে কিন্তু রীতিমতো জেলার বা রাজ্য পুলিশের যে ইন্টেলিজেন্সি আছে তারা ফেলিওর হলো কেন সেই বিষয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে এই দুই জঙ্গিকে সৈকত শহর থেকে গ্রেপ্তার করার পরে। দীঘা থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। আজকের আরও একটি অন্যতম বড় খবর, দাড়িভিট মামলায় কড়া আদালত। হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার। সোমবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডিকে হাজিরার নির্দেশ দিয়েছেন। রাজ্যের তরফে আদালতের নির্দেশ প্রত্যাহারের আবেদন এজির আবেদনের পর সশরীরে নয়, সোমবার ভার্চুয়াল হাজিরার নির্দেশ বিচারপতি মান্থার। ডিভিশন বেঞ্চ অলরেডি বলেছে যে সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার ছিল এনআইএকে ইনভেস্টিগেশন হ্যান্ডওভার করার জন্য এবং কম্পেনসেশন দেওয়ার জন্য, সেটা অনারেবল চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ অলরেডি বলেছে। এবং আজকে যেটা কন্টেমের ডেট ছিল সেখানে পার্সোনাল অ্যাপিয়ারেন্স ছিল আপনার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং এডিজি, সিআইডির। ওনারা আসেনি বলে হাইকোর্ট মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা খুবই বিরক্তি প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই ধরনের কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও ওনারা আসেনি এবং সেটাতে খুবই প্রকাশ করে অনারেবল জাস্টিস বলেছেন যে সোমবারে 10:30টার মধ্যে ওনাদেরকে প্রেজেন্ট হতে হাইকোর্টে। এই দাড়িভিট মামলায় যখন কলকাতা হাইকোর্ট অত্যন্ত কড়া, তখন রাজনৈতিক তরজা হবে না, তা তো হয় না। বিরোধীরা কি বলছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৌমিক ভট্টাচার্যের বক্তব্য শুনুন। এই নির্দেশের ফলে বোঝা যাচ্ছে যে প্রশাসন ঠিকমতো কাজ করছে না, আদালতকে বারবার তাদের কন্টেম্পটে ধরে আনতে হচ্ছে। এইটা একটা প্রশাসনিক ব্যর্থতার ব্যাপার। হৃদয় বিদারক ঘটনাকে আজকে রাজ্য সরকার অ্যাড্রেস করেনি, স্পর্শ করেনি। পুলিশ কার্যত এই মামলায় কোনো ব্যবস্থা নেয়নি এবং অবশ্যই সেটা ভোটের রাজনীতির কারণে, সেটা তৃণমূল কংগ্রেসের প্রভাবের কারণে। এই অভিযোগ তো ওই অঞ্চলের প্রত্যেকটি সাধারণ মানুষের। তাহলে আজকে দীর্ঘদিন দেখে আদালত বিষয়টিকে রায় দিয়েছেন, আদালতের এই অবস্থানকে স্বাগত জানাচ্ছি, প্রকৃত অপরাধীদের শাস্তি।